হ্যালো আমার ক্লাস 10-এর ছাত্র বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ম্যাথলার্ন, যে চ্যানেলে আমরা পাচ্ছি বাংলা ম্যাথমেটিক্সেরও ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10-এর সমস্ত কোষে দেখির যে সমস্ত অঙ্কগণিত আছে তার সমাধান। আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.1-এর 4টে পার্ট করেছি। আজকে আমরা পঞ্চম পার্টে আরও কয়েকটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করতে হয় সেটা আরেকটু আমরা দেখব। 6 নাম্বার দেখি এই কোশ্চেনটা কি বলেছে। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি করলে 2 ঘন্টায় শেষ করতে পারে। একটা জিনিস চিন্তা করো, কে কম সময়ে কাজটা করছে? অবশ্যই এখানে মজিদ বেশি সময় লাগাচ্ছে, সেই যে মহিম কম সময়ে কাজ করছে। মহিম কত সময়ে কাজ করছে এইটাকে আমরা চল রাশি নিয়ে নেব। মানে মনে করো, ধরি মহিম x ঘন্টায় সম্পূর্ণ কাজ করে। তো সম্পূর্ণ কাজকে আমরা কি লিখব? একটি কাজ করে, একটি কাজ করে। তাহলে মজিদ কতক্ষণে কাজ করবে? তাহলে মজিদ 3 ঘন্টা বেশি সময় লাগায়, তাহলে x প্লাস 3 ঘন্টায় একটি কাজ করে। তাহলে বোঝো মহিম 1 ঘন্টায় কতখানি কাজ করবে। তার মানে যদি আমি বের করি, এইখানে মজিদ দেখছো মজিদ x প্লাস 3 ঘন্টায় একটি কাজ করে। এটাকে যদি আমি একটু পরে লিখি, মজিদ x প্লাস 3 ঘন্টায় একই কাজ করে। তো এইখানেও লিখবো একটি কাজ। এবার মহিম যদি x ঘন্টায় একটি কাজ করে, তার মানে কি মহিম 1 ঘন্টায় কত কাজ করছে? 1-এর x অংশ কাজ করবে, পুরো কাজ তো করতে পারবে না। তো কাজটির 1-এর x অংশ কাজ করবে। এটা বোঝো। যদি কেউ 5 ঘন্টা একটা কাজ করে, তো 1 ঘন্টায় কতটা কাজ করবে? 1-এর 5 অংশ করবে। ঠিক সেই রকমই যেহেতু মহিম x ঘন্টায় 1 কাজ করে, তা সেই জন্যে মহিম 1 ঘন্টায় কতটা কাজ করবে? ঠিক যেমন করে 1-এর 5 ভাবলে সেমনি করে 1-এর x অংশ কাজটা সমাধান করবে। আর সেই রকমই মজিদ 1 ঘন্টায় কতটা কাজ করবে? মজিদ 1 ঘন্টায় 1-এর, আর এইটা নিচে চলে আসবে, x প্লাস 3 অংশ কাজ করবে, ঠিক আছে? এটা যদি বুঝে যাও তাহলে তোমার কাজটা প্রায় হয়ে গেছে। এবার বলেছে তারা উভয় যদি একসঙ্গে কাজ করে তাহলে 2 ঘন্টায় কাজটা শেষ করতে পারে। এবার যদি আমরা বের করতে চাই মহিম আর মজিদ যদি 1 ঘন্টা দুইজনে একসঙ্গে কাজ করে কত অংশ কাজ করবে। চলো, এইখানে মহিম 1 ঘন্টায় এতটা কাজ করছে আর মজিদ 1 ঘন্টায় এতটা কাজ করছে। যদি দুইজনে মিলে কাজ করে তো 1 ঘন্টায় কত কাজ করবে? 1-এর x অংশ প্লাস 1-এর x প্লাস 3 অংশ। তাহলে লিখি দুজনে একসঙ্গে এক ঘন্টায় কতটা কাজ করবে?
একের এক্স প্লাস 1/x প্লাস 3, একের এক্স প্লাস একের এক্স প্লাস 3। তাহলে এটাকে আমি যদি যোগ করে নিই, লসাগু নেব, এক্স ইন্টু এক্স প্লাস 3, লসাগু হয়ে গেল, এক্সের সঙ্গে এক্স কাটলো, এক্স প্লাস 3 উপরে বাঁচল, প্লাস এক্স প্লাস 3 সঙ্গে এক্স প্লাস 3 গেল, এক্স বাঁচল উপরে। মানে এইখানে আমি দেখতে পাচ্ছি 2x প্লাস 3, আর এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 3x। তো 1 ঘন্টায় কাজ করলে ওরা দুজনে যদি একসঙ্গে 1 ঘন্টা কাজ করে, তাহলে কাজের এত অংশ, পুরোটা কাজ না, কাজের এত অংশ ওরা একসঙ্গে 1 ঘন্টায় কাজ করছে। 1 ঘন্টায়। এখানে বলা আছে তারা যদি একসঙ্গে 2 ঘন্টা কাজ করে তাহলেই কাজটা শেষ হয়ে যায়। তাহলে দুজনে মিলে যদি 1 ঘন্টায় এতটা কাজ করে, তাহলে দুজনে একসঙ্গে 2 ঘন্টা। আমি যদি এইখানে, তোমরা দেখো বোর্ডে জায়গা কম আছে, তাহলে যদি দুজনে, সুতরাং দুজনে 2 ঘন্টায় করবে, এইখানে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 1 ঘন্টায় যদি এত কাজ করে, তো 2 ঘন্টায় কী করবে? দ্বিগুণ কাজ করবে। দ্বিগুণের মানে হচ্ছে 2 দিয়ে গুণ। তাহলে যে 2 ঘন্টায় এতটা কাজ করে, তার মানেই তো হচ্ছে সম্পূর্ণ কাজ। কারণ বলাই আছে তারা উভয় একসঙ্গে কাজটি করলে 2 ঘন্টায় শেষ করতে পারে। তার মানে এই 2 গুণিত 2x প্লাস 3/x² প্লাস 3x যে অংশটা আছে, সেটার মানেই হচ্ছে সম্পূর্ণ অংশ। সুতরাং আমরা লিখতে পারি 2 ইন্টু 2x প্লাস 3/x² প্লাস 3x সমান 1। কারণ এইটা হচ্ছে এত অংশ যেখানে চলরাশি আছে, আর এখানে কি এই অংশটার মানে হচ্ছে সম্পূর্ণ কাজ, এই অংশ মানে হচ্ছে সম্পূর্ণ অংশ। সুতরাং এইটা সমান 1 তোমরা লিখতে পারো। এবার যেভাবে তোমরা শিখেছ, ক্রস মাল্টিপ্লাই, তির্যক গুণ, x² প্লাস 3x এর সঙ্গে 1 গুণ হলে কি পাচ্ছ তোমরা? x² প্লাস 3x সমান 2 গুণিত, এইখানে 1 মানে নিচে 1 আছে, 2 গুণিত 2x মানে 4x, আর 2 গুণিত 3 6 প্লাস 6। তাহলে আমরা 4x প্লাস 6কে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে x² প্লাস 3x মাইনাস 4x আর প্লাস 6টা হয়ে যাবে -6 সমান 0। চলো এই জায়গাটা করে দিই। এর মানে হচ্ছে x² 3x মাইনাস 4x মাইনাস x মাইনাস x, 1x লেখা যায়, লেখা ঠিক না, -1x বা -x আর -6 = 0। এটা হলো তো তোমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, x² - x -6। তোমরা এই অঙ্কটা দেখো, এটা ছাত্রছাত্রীদের জন্য একটা ভীতির কারণ হয়, কিন্তু এটা অত্যন্ত সহজ অঙ্ক, ভয়ের কিচ্ছু নেই। দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের অপেক্ষা
6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। প্রথমবার পড়লে হয়তো তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, কিন্তু যদি দেখো এখানে কি বলা হয়েছে, একটা সংখ্যার কথা বলা হয়েছে। আর সংখ্যাটি কি? দুটো অঙ্ক বিশিষ্ট, মানে দুটো অঙ্ক বিশিষ্ট, যেমন এক জায়গায় 5 আছে, এক জায়গায় 6 আছে। এটা কি হয়ে গেল? দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। এটা দেখো প্রথম স্থানে, এটা যে একক স্থানে থাকে সেটাকে বলে একক স্থানীয়, আর এটা দশক স্থানীয়। তো 5 আর 6 দিয়ে যদি আমি একটা সংখ্যা করতে চাই, দুটো অঙ্ক 5 আর 6 দিয়ে, যদি 5কে আমি দশক স্থানে রাখি আর 6কে একক স্থানে রাখি, তাহলে সংখ্যাটি কি হবে? 5 গুণিত 10 প্লাস 6, 50 প্লাস 6 56। আবার যদি আমি 6কে আমি দশক স্থানে রাখি আর একক স্থানে যদি আমি 5কে রাখি, তাহলে কিন্তু সংখ্যাটা বদলে যাচ্ছে। সংখ্যাটা হচ্ছে দশক স্থানে যেটা থাকছে সেটার সঙ্গে 10কে গুণ করব আর প্লাস একক স্থানের সঙ্গে যোগ করব, তাহলে যাচ্ছে 6 10কে 60 প্লাস 5 65। ভাবছো এগুলো তো কে না জানে, এগুলো তো সোজা ব্যাপার। ঠিক আছে, এই জিনিসেরই আমরা এখন করব, এটা বীজগণিতে আমরা কিভাবে অ্যাপ্লাই করছি সেটা দেখবে। এখানে কিন্তু সংখ্যাটা কোন অঙ্ক দিয়ে তৈরি হচ্ছে কিছু বলেনি, সুতরাং তোমাকে একটা এক্স ধরেই নিতে হবে। এক্সকে তুমি এখন একক স্থানে রাখো কি দশক স্থানে রাখো সেটা তোমার ব্যাপার। চলো আমরা দেখি, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের অপেক্ষা 6 বেশি। তাহলে যদি এইখানে আমি একক স্থানীয় রাখি আর এইখানে দশক স্থানীয় রাখতে হবে, তো দশক স্থানীয় অপেক্ষা 6 বেশি, তার মানে দশক স্থানীয় অঙ্কে যদি এক্স ধরি তো এইটা কত হবে? এর থেকে 6 বেশি হবে। বুঝতে পারছো কি বলতে চাইছি? এটা একক স্থানীয় যেটা ডান দিকে থাকে, আর একক স্থানীয়র পরে বাঁ দিকে থাকবে দশক স্থানীয়। তাহলে যেহেতু বলেছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের চেয়ে 6 বেশি, মানে এইটা বড় এটা ছোট, তাহলে আমরা এমন একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা ধরব যার দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে এক্স আর একক স্থানীয় অঙ্কটা হচ্ছে এক্স প্লাস 6। বুঝতে পেরেছো? এইটা বোঝাবার এইটাই আমার কারণ। ধরি বা ধরে নাও, আমি বলছি, ধরে নাও সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক এক্স, কারণ একক স্থানীয় অঙ্কটা বেশি দশক স্থানীয়র থেকে, সেই জন্য ছোটোটাকে আগে লিখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এবং একক স্থানীয় অঙ্ক এক্স প্লাস 6, কারণ এক্স যদি হয় দশক স্থানীয়, একক স্থানীয় হবে এক্স প্লাস 6।
তাহলে যদি দশক স্থানীয় অঙ্ক x হয় আর একক স্থানীয় অঙ্ক x + 6 হয়, তাহলে আমার সংখ্যাটি কি হবে? সুতরাং সংখ্যা হবে দশক স্থানীয়র সঙ্গে 10 দিয়ে গুণ করতে হয়, তো 10 গুণিত দশক স্থানীয় অঙ্ক মানে 10 গুণিত x প্লাস একক স্থানীয় অঙ্ক মানে x + 6। তো দেখো, আচ্ছা 10x এমনি করে লেখে না, তোমরা 10 × x লিখবে, এইভাবেই লিখবে 10x। তো 10x + x + 6 হয়ে গেল 10x + x 11x + 6। এইটা হয়ে গেল তোমার সংখ্যাটির মান। এবার এখানে বলা হচ্ছে আরেকটা জিনিস বলা হচ্ছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল বলছে, অঙ্কদ্বয় তো এই দুটো x আর x + 6, তো এর গুণফল কী হবে? x গুণিত x + 6 করলে 11x + 6 এর কি সমান হবে? এখানে কি বলছে? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এটা ছোট না এটা ছোট? গুণফল ছোট না সংখ্যাটি ছোট? গুণফল 12 কম, এটা ছোট। তো এটাকে সমান করতে গেলে এর সঙ্গে কি যোগ করতে লাগবে? 12 কম আছে, সুতরাং 12 যোগ করতে লাগবে। কেন এইখানে 12 যোগ করতে লাগবে তোমাদের এটা বোঝাবার আমি চেষ্টা করছি। কারণ অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এইখানে আমি যদি সমান চিহ্ন দিই, তাহলে সমান চিহ্ন মানে কি? বাঁ দিক আর ডান দিক সমান করতে লাগবে। আর অঙ্কে বলা আছে গুণফলটা এর থেকে 12 কম, সেই জন্যে সমান করার জন্য এখানে আমাকে 12 দিয়ে যোগ করতে হলো। তো x × x, এবার দেখো x² + 6 × x 6x + 12 = 11x + 6। এবার যদি তুমি বাঁ দিকের জিনিসগুলোকে ডান দিকে নিয়ে আসো, তাহলে তুমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেয়ে যাবে। x² + 6x, 11xকে এই দিকে নিয়ে আসছি, তাহলে -11x, আর এখানে 12 আছে, আর সমান চিহ্নের এই দিক থেকে 6কে এই দিকে নিয়ে আসছি, তো -6 = 0, কারণ দুটো জিনিসই বাঁ দিকে চলে এসেছে। এবার দেখো x² + 6x - 11x, এই একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তো কি হবে? 11 আর 6-এর ডিফারেন্স তুমি দেখবে, তফাৎ কত হচ্ছে? 5x, কিন্তু চিহ্নটা কি হবে? যেটা বড় তারই চিহ্ন হবে, সুতরাং মাইনাস, সুতরাং এইখানে হবে -5x। এইখানে একই রকম 12 আছে প্লাস, 6 আছে মাইনাস। 12 আর 6-এর হচ্ছে 6, তফাৎ হচ্ছে 6, আর এটা ধনাত্মকটা বড়, সেই জন্য এটা +6। তো x² - 5x + 6 = 0। এইটাই হয়ে গেল আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো খুব সহজেই তোমরা করতে পারলে এই একটা বিবৃতি থেকে। আগে সংখ্যাটা বের করে নিলে, কারণ আমরা জানি দশক স্থানের সঙ্গে 10 দিয়ে গুণ করতে হয়, আর একক স্থানের যে অঙ্ক থাকে তাকে যোগ করতে হয়। এমনি করে আমরা বের করলাম 11x + 6। এবার অঙ্কে বলা আছে এই অঙ্ক দুটিকে যদি গুণ করো, তাহলে এটা সংখ্যার থেকে 12 কম হবে। 12 কম, সেই জন্য সমান করার জন্য আমরা 12 দিয়ে যোগ করেছি। আর এইভাবে তারপরে তোমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারলে।
আশা করি বুঝেছো। নোট করে নাও, একটু অসুবিধা থাকলে পরেও তোমরা এটাকে বারবার দেখতে পারবে। তাহলে এইটাই আমাদের আজকের ভিডিওতে লাস্ট প্রশ্ন হবে। এখানে বলেছে 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে। তার বাইরে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। আগেও বলেছি কিছু কিছু জিনিস যদি ছবি এঁকে নাও তাহলে এটা ছবির মতো পরিষ্কার হয়ে যাবে। ছবি এঁকে নিলে ছবির মতো পরিষ্কার হবে। তাহলে চলো আমরা ছবিটা এঁকে নিই। এরকম একটা আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে, যেটা দেখো দীর্ঘ হচ্ছে 45 মিটার, 45 মিটার, আর চওড়াটা কত? প্রশস্ত 40 মিটার, 40 মিটার। এবার এই খেলার মাঠের বাইরে সমান চওড়া একটি রাস্তা আছে। এই যে বাইরে থেকে একটা এমনি করে রাস্তা আছে, সমান চওড়া। প্রত্যেকটা কথার খুব মানে আছে, মানে এটা যত চওড়া এইদিকেও ততটাই চওড়া। আমার আঁকাটা ভালো নাও হতে পারে, কিন্তু তুমি ধরে নাও যে চারদিকে সমান চওড়াই রাস্তাটা আছে। চলো রাস্তাটাকে আমি এমনি করে শেড করে দিই, যাতে তোমরা বুঝতে পারছো যে এই যে আঁকা বুকা দেওয়া আছে এইটা হলো রাস্তা, আর সাদা অংশটা আমাদের খেলার মাঠ। তাহলে রাস্তাটা দেওয়া আছে আর রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার দেওয়া আছে, সবই তো দেওয়া আছে। কিন্তু স্যার এই যে সমান চওড়া একটি রাস্তা আছে, তো কতটা, এই রাস্তাটার মাপ কত, কতটা চওড়া বলেছে কি? বলেনি। সুতরাং এখানেই তোমার করণীয়, এইটাকে তুমি এক্স ধরে নেবে। ধরে নাও রাস্তাটি এক্স মিটার চওড়া। বুঝতে পারলে? ধরে নি রাস্তাটি এক্স মিটার চওড়া। এইটা ধরে নিলে তোমরা দেখো এইখানে সুন্দরভাবে দুটো আয়তক্ষেত্র পাচ্ছ, একটা বাইরে একটা ভিতরে। একটা খেলার মাঠ, সেইটাই আয়তক্ষেত্র, এবং যেটা রাস্তা সমেত খেলার মাঠ, সেটাও একটা আয়তক্ষেত্র। তাহলে আমরা যদি এর দৈর্ঘ্য আর এর প্রস্থ তো জানি, খেলার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ জানি, কিন্তু রাস্তা সমেত যে খেলার মাঠ সেটাও তো একটা আয়তক্ষেত্র, ওইটার দৈর্ঘ্য কী করে বুঝবো? চলো রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য কত হবে? এই জায়গাটা এক্স, তো এইখান থেকে 45-এর থেকে এটা এক্স বাড়বে, আর বাঁ দিকেও বাড়বে এক্স। এক্স প্লাস এক্স কত হবে? 2x। তার মানে রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য হবে 45 প্লাস এক্স এইদিকে আর এক্স এইদিকে, মানে 2x এইখানে যোগ হয়ে যাবে। তার মানে খেলার মাঠ রাস্তা সমেত যদি আমি এই বড় আয়তক্ষেত্রর আমি দৈর্ঘ্যটা ক্যালকুলেশন করি, তাহলে 45 প্লাস 2x। এবার এইভাবেই রাস্তা সমেত মাঠের প্রস্থ তুমি বের করে নিতে পারবে।
ভিতরেরটা আছে 40 আর এইদিকে হচ্ছে এক্স, এদিকেও হচ্ছে এক্স, কারণ সমান চওড়া রাস্তা আছে আর রাস্তাটার চওড়া আমি নিয়েছি এক্স মিটার। তাহলে 40-এর সঙ্গে এক্স আর এক্স, এক্স প্লাস এক্স 2x, তাহলে প্রস্থ হয়ে গেল 40 প্লাস 2x। এবার রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, রাস্তার ক্ষেত্রফল কি করে বের করব? তোমরা দেখো রাস্তার ক্ষেত্রফল কি করে বের করবে। এটা একটা বড় আয়তক্ষেত্র আছে আর এখানে একটা ছোট আয়তক্ষেত্র আছে। যদি বড় আয়তক্ষেত্র থেকে এই ছোট যেটা সাদা অংশ ওটাকে যদি ফেলে দিই, তাহলে তোমার হাতে কি থাকবে? এই শেডের জায়গাটা থাকবে, যেটা কুচকাচ কুচকাচ করে আঁকিবুকি দিয়ে রেখেছি, এটাই তো রাস্তা। সুতরাং এটাকে ফেলে দেওয়ার মানে হচ্ছে কি, বড়টার ক্ষেত্রফল বের করে নাও, ছোটটার ক্ষেত্রফল ওখান থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলেই এর মানেই তো ফেলে দেওয়া, তার মানে তোমার রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে বাইরের যে আয়তক্ষেত্র এটা ক্ষেত্রফলটা বের করো আর ভিতরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাও বের করো, বড়র থেকে এই সাদা অংশটা ছোটটা বিয়োগ করে দাও, তোমার রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ঠিক আছে? সুতরাং সব জায়গায় এটাই করতে হবে, রাস্তার ক্ষেত্রফল সমান মাঠের ক্ষেত্রফল রাস্তা সমেত। রাস্তার ক্ষেত্রফল কি করে বেরোবে? মাঠের ক্ষেত্রফল রাস্তা সমেত মাইনাস মাঠের ক্ষেত্রফল। তো মাঠের ক্ষেত্রফল যখন আমরা রাস্তা সমেত করব তখন কি করব? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর দৈর্ঘ্য কি আছে 45 প্লাস 2x, এটার সঙ্গে গুণ হবে প্রস্থ, সুতরাং 40 প্লাস 2x। এইটা হয়ে গেল মাঠের ক্ষেত্রফল রাস্তা সমেত। এই বড়টা যেখানে আছে এটা 45 প্লাস 2x বাইরেরটা, আর বাইরেরটা এটা 40 প্লাস 2x। তো মাঠের ক্ষেত্রফল রাস্তা সমেত আমার ক্ষেত্রফল বেরিয়ে গেল, আর মাইনাস মাঠের ক্ষেত্রফল কি হবে? এই সাদা অংশটা দৈর্ঘ্য হচ্ছে 45 আর প্রস্থ হচ্ছে 40, তো 45 গুণিত 40। এবার একটু বড় গুণ আছে কিন্তু করতে হবে, 45কে 40 দিয়ে গুণ করবে, তারপরে আবার প্লাস 2xকে আবার 45 দিয়ে গুণ করবে, তাহলে 45 গুণিত 40, একটা শূন্য তো বসবে, 4 5 20 আর একটা শূন্য, 4 4 16 আর 2 7 18, 1800 হলো, প্লাস 45 গুণিত 2 90x, প্লাস আবার 2xকে দুটো দিয়ে গুণ করবে, 2xকে 40 দিয়ে গুণ করলে 40কে 2 দিয়ে গুণ করলে 80, আর এখানে আছে x, প্লাস 2xকে 2xের সঙ্গে গুণ করলে হবে 2 2 4 আর x ইন্টু x, x স্কোয়ার, মাইনাস এইখানে আবার আসবে
1800। চলে একটু সুবিধা হয়ে গেল, এই 1800 আর এই 1800 কাটাকাটি হয়ে গেল। একটা জিনিস লক্ষ্য করো, রাস্তার ক্ষেত্রফল কিন্তু আমাদের জানা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? 450। সুতরাং রাস্তার ক্ষেত্রফল আমাকে 450 এখানে লিখতে পারো। 450 সমান এটা, কারণ রাস্তার ক্ষেত্রফল আমাকে 450 বর্গমিটার দেওয়া আছে। তাহলে এখানে দেখো কত হলো। আগে 4x² লিখে নিই। 4x²। তারপরে 90 + 80 কত হলো? 170। 90x + 80x কত হবে? 170x। এটা হয়ে গেল, এটা হয়ে গেল। 450কেও যদি আমি এইদিকে নিয়ে আসি, 450টা হয়ে যাবে -450। চলো আরেকটা স্টেপেই করব। সমান 450, এটা সমান 450 আছে, সেই জন্য আমরা এইটাই লিখলাম। এবার 2 দিয়ে 2 দিকে আমরা ভাগ করতে পারি, 2 দিয়ে, কারণ 2 এর বিভাজ্য 2 দিকেই। তো এটা হবে 2x² প্লাস 85x সমান 225। তবে 2x² প্লাস 85x আর 225কে এইদিকে নিয়ে আসবে, -225 সমান 0। এইটাই হচ্ছে আমাদের যেটা করণীয় ছিল, আমরা করেছি। ছবিটা করলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে, কারণ মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। রাস্তা একটা তুমি চওড়া ধরে নিলে x মিটার, সুতরাং এইদিকেও x বাড়ছে, এইদিকেও x বাড়ছে। বুঝতে পারছো দৈর্ঘ্য 45-এর থেকে x + x 2x বেড়ে যাচ্ছে। এর প্রস্থতে 2 + 2 বেড়ে যাচ্ছে, মানে 40 + 2x হয়ে যাচ্ছে। এবার রাস্তার ক্ষেত্রফল কেমন করে বের করতে হয় তোমাদের বোঝালাম। বাইরেরটার থেকে বাইরের ক্ষেত্রফল যেটা রাস্তা সমেত, তার থেকে ভিতরের আয়তটা ক্ষেত্রফলটা বাদ দিলাম, যেটা মাঠের ক্ষেত্রফল এইখানে। তারপরে তো তোমরা এটা করতেই পারবে। আসল একটু তোমাদের ক্ষেত্রফলের অঙ্ক ছিল এইটা। এটা আবার যখন আমরা ক্ষেত্রফল করব সেইখানেও এইরকম অঙ্ক দেখতে পারবো। ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর নিজের বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে আবার পরের ক্লাসে।